বন্ধুরা, কেউ যদি মরেই যায় তার লাশ লুকোনো যায়, কিন্তু একটা দেশের অর্থনীতি যদি মরে যায় তাহলে সেই লাশ লুকোনো যায় না। ভারতের অর্থনীতি কি সত্যিই কবরে, নাকি কেউ কেউ ইচ্ছাকৃতভাবে সেই কবর খুঁড়ে মানুষকে বিভ্রান্ত করছে? আজ আমরা এই ভিডিওতে খুঁড়ে দেখব সেই তথাকথিত মরা অর্থনীতির লাশটা কোথায় পড়ে আছে, আর সাথে জানবো আসল সত্যিটা কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটাই হতে পারে আপনার জানা সবচেয়ে চমকে দেওয়া তথ্য সমৃদ্ধ ভিডিও। বিরোধী শিবির থেকে বারবার বলা হচ্ছে ভারত ডেট ইকোনমি, মিডিয়ার হেডলাইন গুলো চিৎকার করে বলছে চাকরি নেই, ব্যবসা মরছে, ইনফ্লেশন ঊর্ধ্বমুখী। এখন তো আমাদের দাবি একটাই, দেখান ভাই সেই ডেট ইকোনমিটা। চলুন আর অপেক্ষা না করে নিজেরাই খুঁড়ে দেখি ভারতের এই তথাকথিত মরা অর্থনীতিটা কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। বিশ্ব অর্থনীতির চিত্র যদি খতিয়ে দেখি তাহলে IMF এর হিসাব বলছে ইমার্জিং ও ডেভেলপিং এশিয়াতে চীনের পরেই ভারতের স্থান দ্বিতীয়। এখন যদি এটাকেই কেউ বলে বসেন ডেড ইকোনমি, তাহলে বলতে হয় ভাই সাহেব, আপনার কবরের প্লট তো বোধ হয় বিরাট বড় লোকই কিছু হবে। কারণ ভারতের অর্থনীতিতে মরা বলতে গেলে সত্যি বলতে আপনার ওই কবর খোঁজা দরকার কিনা সন্দেহ। তাহলে প্রশ্ন আসে, ভারতের অর্থনীতি কি সত্যিই শেষ? আজ আমরা এই দাবিগুলো পোস্টমর্টম করব, ডেটা দিয়ে, ইতিহাস দিয়ে, ভবিষ্যৎ দিয়ে। IMF এর রিপোর্ট অনুযায়ী 2024 সালের শেষে ভারতের নমিনাল জিডিপি 5 নম্বরে এবং পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা সমতাতে ভারত 3 নম্বরে, চীন ও আমেরিকার পরে। ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী ভারত বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির 16% অংশীদার। আপনারা বলুন, একটা মরা লাশ কি এত বড় ভূমিকা রাখতে পারে, নাকি কেউ ইচ্ছা করে বলছে যাতে মানুষ হতাশ হয়? চলুন আরো কিছু তথ্য দেখি। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে জিডিপি ও বৈশ্বিক প্রবৃদ্ধিতে অবদানের নিরিখে ভারত এখন বিশ্বের টপ 5 অর্থনীতির মধ্যে রয়েছে। নমিনাল জিডিপি অনুসারে ভারতের অবস্থান 5 নম্বরে, এখন তো আবার 4 নম্বরে। এটা কি মরা অর্থনীতির পরিচয়? এর বাইরে যদি ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী হিসাব করি, তাহলে ইউরোপ, চীন ও আমেরিকার পরে ভারতের অবস্থান 3 নম্বরে। চলুন আরো দেখি। যদি শুধু জিডিপির নমিনাল পরিসংখ্যানকে অর্থনীতির স্বাস্থ্য মাপার প্রধান মাপকাঠি ধরি, তাহলে হ্যাঁ, এটা ঠিক যে 1980 সালের আগে পর্যন্ত আমরা সত্যি মৃতপ্রায় ছিলাম। কারণ তখন আমরা বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির মধ্যেও ছিলাম না। তবে এটাকে কেউ মরা বলবে কিনা সে বিচার আপনিই করুন। এটাকে স্বর্গ থাকা বলা হয়, কবরে নয়। 1985 সালে আমরা বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির কোথাও ছিলাম না। 1990 সালে না, তখনও ছিলাম না। 1995-তেও ছিলাম না। 2000 সালেও ছিলাম না। 2005-এও নয়। 2010 সালে গিয়ে আমরা প্রথমবারের মতো 10 নম্বরে পৌঁছাই। অর্থনৈতিক শক্তির বিচারে যদি 2020 পর্যন্ত দেখি, 2000 সালে আমরা 15 নম্বরে, 1995 ছিলাম 17 নম্বরে। এইভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকি। 2010 সালে প্রথমবার আমরা টপ 10 অর্থনীতির মধ্যে জায়গা করে নিই। 2015-তে আমরা 10ম স্থানেই ছিলাম। 2020-তে উঠে আসি 7ম স্থানে। 2025 সালে দাঁড়িয়েছি জাপানকে পিছনে ফেলে 4র্থ স্থানে। আর 2030 সালে হব আমরা 3য় বৃহত্তম অর্থনীতি। যদি এটাকে কেউ ডেড অর্থনীতি বলে, তাহলে বলতে হয় এই তো মরা লাশ উঠে দাঁড়িয়েছে। আর এই মরা অর্থনীতির বা ডেড অর্থনীতির উঠে দাঁড়ানোর ট্রাম্পের মতো লোকের চোখে পড়ছে। এটাকে কেউ যদি ডেড বলে, তাহলেই বলতে হয় গুরুজি এই ডেড লাশ তো মিরাকেল করে দিয়েছে। এবার যদি আমরা চোখ রাখি জিডিপি ফোরকাস্টের দিকে, তাহলে বোঝা যাচ্ছে IMF ও ওয়ার্ল্ড ব্যাংক দুটোই বলছে ভারত খুব শীঘ্রই হবে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। এবার আসল মজা শুরু হয় এখানে। না IMF ভারতীয়, না ওয়ার্ল্ড ব্যাংক ভারতীয়, তাও তারা এসব বলছে কেন? তাদের চোখে এমন কি পড়েছে যা কিছু লোকের চোখে পড়ে না? কিছু বছর আগেও আমরা ছিলাম শুধু আলোচনা, আর এখন সেই বড় বড় সংস্থারাই বলছে বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 16% ভারতের জন্য হচ্ছে। মানে ধরুন পৃথিবী 100 কিলোমিটার গতিতে এগোচ্ছে, তার 16 কিলোমিটার টানছে একা ভারত। তবুও কেউ যদি বলে এটা ডেট, তাহলে বলতে হয় ভাইজান এই ডেট তকমা বরং আমেরিকাকে দিন, আমাদের নয়। আর কেউ যেন আবার বসে বসে বলে না ফেলে আমাকে তো এখনই গুলি করে দেন গুরুজি, কারণ যদি এটাকেই ডেট বলা হয়, তাহলে এইরকম ডেট তকমা আমরা খুবই গর্ব করে কবুল করি। এই পরিস্থিতিতে ভারত বসে নেই, দুর্দশা নয়, প্রস্তুতির মঞ্চে দাঁড়িয়ে কৌশলের চাল
ছাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউএই আর আফ্রিকার একাধিক দেশের সঙ্গে ইতিমধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত, বাকিরাও লাইনে আছে। কিন্তু আমেরিকার এই ব্যাপারটা শুধু বাণিজ্যের নয়, এক প্রকার কূটনৈতিক দাবার খেলা। চাপ দাও, টেবিলে বসো, চুক্তি করো, আবার চাপ দাও, এইসব চক্র চলছে। এখন কিছুদিন নাটক চলবে, 1-1.5 মাস অন্তত। মাঝে মাঝে একটু কঠোর ভাষা, মাঝে মাঝে আলোচনার ডাক, তার মধ্যে প্রধানমন্ত্রী হঠাৎ কোথাও, যেমন বিহারে হয়তো ভোটের সময় কিছু বলে ফেলবেন, মানে মানে অপারেশন সিঁদুরে সিজফায়ারে ট্রাম্পের কোনো ভূমিকা নেই, তাহলে ট্রাম্প মৃত্যু প্রমাণিত হবে এবং ট্রাম্প ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করবে। সম্ভবত বিহার নির্বাচনের আগে পর্যন্ত এই স্ক্রিপ্টেই চলবে খেলা। তারপর আবার একটু ঠান্ডা বাতাস বইবে, নাট্যাংশ বিরতির দিকে যাবে। এখনকার জন্য বলাই যায় পুরো ব্যাপারটাই এক ফুল অন পলিটিক্যাল এন্টারটেনমেন্ট। চিপস চা নিয়ে বসে পড়ুন, বাকি দৃশ্যগুলো এখনো বাকি। আপনাদের সবাইকে অনুরোধ করব, ঠান্ডা মাথায় ভাবুন, আবেগে নয়। আর আমাদের সরকারের কাছে একটা বিনীত আবেদন, যদি কেউ আন্তর্জাতিক কূটনীতির নামে এমন ভাবে ব্ল্যাকমেল করে, তাহলে আপনার পেছনে যে কোটি কোটি ভারতবাসী দাঁড়িয়ে আছে, তাদের আশা, ভরসা, স্বপ্ন, সম্ভাবনার আপনি মূল্য দেবেন কিভাবে? এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ দিক ভাবার সময় এসেছে। ভারতের বাস্তব চাহিদা আর সংকটগুলোকে গুরুত্ব দিয়ে দেখার সময়। আজ যদি আমেরিকা শুল্ক বসায়, কাল চীন বা অন্য কোনো দেশ এমনটা করে বসে, তাহলে আমরা কি কেবল প্রতিক্রিয়া জানিয়ে যাব, নাকি প্রস্তুত থাকবো? আমাদের প্রয়োজন দেশের ভিতর থেকে মজবুত করে তোলা। আজ যেভাবে নেতাবিরা ব্রেন ড্রেন এর শিকার হয়ে দেশ ছেড়ে যাচ্ছে, তাদের কথা শোনা দরকার। তারা ফিরে আসবে যদি আপনি তাদের জন্য একটা সম্মানজনক, নিরাপদ, সহায়তামূলক ইকোসিস্টেম তৈরি করেন। আজ ছাত্ররা রাস্তায় মার খাচ্ছে, কাল শিক্ষকরা সেই লাঠির সামনে দাঁড়িয়ে পড়ছেন। এটা তো কোনো সভ্য দেশের ছবি নয়। এভাবে চলতে থাকলে আমরা শুধু কাগজে কলমে বিশ্বগুরু রয়ে যাব, বাস্তবে নয়। আমাদের দরকার দেশে বিদেশে থাকা সব ভারতীয় বুদ্ধিজীবীদের একসঙ্গে ভাবা। আমেরিকায় যারা আছেন তারাও যেন ভারতের পক্ষে মুখ খোলেন, আর যারা বিদেশে গেছেন তাদের যেন সরকার এমন সুযোগ দেয় যাতে তারা ফিরে এসে কিছু গঠনমূলক করতে পারে। ট্যাক্স টেরিজম নয়, হোক প্রণোদনা, স্বীকৃতি আর সম্মান। কারণ দেশকে বাইরে থেকে সাজালেই হবে না, ভিতর থেকে সুস্থ করাটাই আসল। এই বিপদটা আপনার জন্য একটা সুযোগও হতে পারে। বিপদের মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনার দরজা। হে ভারত সরকার, এখনই জেগে ওঠো, কারণ ভবিষ্যতে যদি কেউ আবার দর কষাকষি নিয়ে আসে, তাহলে পরিস্থিতি সামাল দিয়ে আপনার হাতে অনেক কিছু নাও থাকতে পারে। এই মুহূর্তে আমাদের দরকার শুধু একটা জিনিস, ভারত নামক শরীরটাকে আবার ভেতর থেকে শক্তিশালী করে তোলা। আপনার যদি আজকের এই ভিডিওর তথ্য ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন #RisingIndia এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ সামনে আসছে এমন সব তথ্য যা মিডিয়া আড়াল করে দেয়, কিন্তু আপনার জানা দরকার। শেষে বলি, মিথ্যে কবর খুঁড়ে লাভ নেই। ভারত এখন কবর থেকে নয়, বিশ্ব মঞ্চ থেকে কথা বলছে।